আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। গাজা উপত্যকায় কাঁদায় পা আটকে গেছে ইসরায়েলের, যেখান থেকে তাদের বের হওয়া দুষ্কর। বিভিন্ন কৌশলে সেখান থেকে মুক্তি পেতে চাচ্ছে ইসরায়েল। তাদের ছাড়িয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে নিজের অস্তিত্ব অটুট রেখে এই জলাভূমি থেকে তাদের সহজে রেহাই মিলছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা যথার্থই বলেছেন, ইসরায়েল নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠলেও দিন দিন তার জন্য আরও বেশি অপমান অপেক্ষা করছে। গাজা যুদ্ধের ২০০তম দিনে এক বার্তায় তিনি বলেছেন, গাজায় হামাসের সব ব্যাটালিয়ন ধ্বংস করে ফেলার যে দাবি নেতানিয়াহু করছেন তার ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ২০০ দিনের আগ্রাসন প্রতিহত করার পরেও প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে। গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত হামাস পুরোদমে যুদ্ধ চালিয়ে যাবে বলে দৃঢ়ভাবে জানান তিনি। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোকে সামাল দেয়া দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েলের জন্য। প্রায় প্রতিদিন তাদের সেনাদের রক্ত ঝরেছে। সেনারা যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পালানোর পথ খুঁজছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। এর মধ্যে তারা বড় ভুলটি করেন দামেস্কে ইরানি কনসুলেটে হামলা করে। এতদিন ইরান আড়ালে আবডালে থাকলেও নজিরবিহীনভাবে এর জবাবে ইসরায়েলে বড় আঘাত করে তেহরান। এই হামলার পর পুরো দৃশ্যপট পাল্টে যায়। আবু উবায়দার সর্বশেষ অডিও বার্তায় বলা হয়, ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রু সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। এছাড়া ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা, দেশটির প্রেসিডেন্ট কিংবা অন্য নেতাদের বক্তব্য ছিল একই আদলের। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তার দেশ যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রভাব মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে পড়েছে। ইসরায়েলের স্পর্শকাতর এলাকা এবং সামরিক ঘাঁটিগুলোতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর এই অঞ্চলের পরিস্থিতি বদলে গেছে। পশ্চিমা মিডিয়াগুলোতে বলা হয়েছে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু এই হামলার কথা অস্বীকার করেছে তেহরান। অনেকে ধারণা করছেন ইসরায়েল যদি হামলা চালিয়েও থাকে তা একেবারেই সীমিত ছিল এবং এই হামলা ছিল ইরানের হামলার তুলনায় একেবারেই নগণ্য। ইসরায়েল কেন সীমিত পরিসরে পাল্টা হামলা চালালো অথবা হামলা থেকে বিরত থাকলো, তেল আবিবের সম্মান রক্ষার্থে তা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে পশ্চিমা মিডিয়া। বলা হচ্ছে পশ্চিমা চাপ, বিশেষত যুক্তরাষ্ট্রের অনুরোধ রক্ষায় নেতানিয়াহু হামলা থেকে বিরত ছিলেন, কিন্তু বাস্তবতা বিবেচনায় সেই যুক্তি আমলে নেওয়ার কোনো কারণ নেই। কারণ যুদ্ধে দুর্বল হয়ে না পড়লে কিংবা অন্য সময় হলে এ ধরনের হামলার জবাবে ইসরায়েল দ্বিগুণ তীব্রতায় হামলার জবাব দিত। বিশ্লেষকরা মনে করেন দুটি কারণে ইসরায়েল পাল্টা হামলা থেকে বিরত থাকতে পারে। প্রথমত, হামলার পর ইসরায়েলকে ইরান যে আঘাত করবে তা প্রতিহত করার সামর্থ্য ইসরায়েলের নেই। দ্বিতীয়ত, এই হামলা পাল্টা হামলার খেসারত সবচেয়ে বেশি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর প্রতিক্রিয়া যা ঘটবে তাতে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তার প্রভাব পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। এখানে ইরানি নেতাদের বক্তব্যগুলো প্রাসঙ্গিক। ইরানের প্রেসিডেন্ট কড়া বার্তা দিয়েছেন, ইরানি ভূখণ্ডের উপর হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেছেন, এরপর ইসরায়েল নামের কোনো অস্তিত্বই থাকবে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি বলেন, ইসরায়েল যদি ইরানের উপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তা চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেয়া হবে। আসলে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের কথিত কৃতিত্ব শুধু একটাই, মার্কিন সহায়তায় বেপরোয়া বিমান হামলা। আবু উবায়দা সেই কথা তুলে ধরে বলেছেন, এই ২০০ দিনে দখলদার সেনারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলি সেনারা সেখানে নারী, শিশু, বয়স্ক, বেসামরিক মানুষের উপর যে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে তা যে এক কথায় পশুত্ব
এক বাক্যে বিশ্ব তা স্বীকার করেছে। জায়নবাদীদের এই বর্বরতা এতদিন মধ্যপ্রাচ্যে সীমিত ছিল, এখন তা পুরো বিশ্বেই প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে বড় পরাজয় ঘটেছে ইসরায়েলের। তার চেয়েও বড় পরাজয়ের স্বাদটা তারা পেয়েছে গাজা, লেবানন ও ইরাকি যোদ্ধাদের কাছ থেকে। ইসরায়েলিদের সামনে বড় ত্রাস হয়ে দাঁড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। নিয়মিত হামলার পাশাপাশি মঙ্গলবার তারা উত্তর ইসরায়েলে দুটি সামরিক ইউনিটের হেডকোয়ার্টারে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছেন। এ সময় আক্কা শহরের উত্তরে শ্রাগা ব্যারাকের গোলানি ব্রিগেড এবং ইগোজ ইউনিট 621-এর দফতরে সুনির্দিষ্টভাবে আঘাত হানেন তারা। রয়টার্স বলেছে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এর আগে ইসরায়েলের এত গভীরে আঘাত হানেনি হিজবুল্লাহ। আল মায়াদিন বলেছে উপকূলীয় বসতির ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে দক্ষিণ লেবানন থেকে চালানো এই ড্রোন হামলা ছিল নজিরবিহীন। ইসরায়েলি মিডিয়ায় বলা হয় উত্তরের বসতিগুলোতে বাজানো সাইরেন আক্কা শহর পর্যন্ত পৌঁছেছে। ডিসেম্বরের পর প্রথমবারের মতো এই শহরে সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে তারা। হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় 35টি গ্র্যাড রকেটের মাধ্যমে অধিকৃত সাফাদ এলাকায় ইসরায়েলি আইন জৈতিম ঘাঁটিতে অবস্থিত 3য় ইনফ্যান্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারে আঘাত করেন। রোববার রাতে লেবাননের আল আইশিয়া এলাকায় আকাশ থেকে ইসরায়েলের একটি হারমিস 450 ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেন তারা। গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের 5টি হারমিস ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার ঘটনাকে ইসরায়েল সরকারের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি বলেছেন, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে হিজবুল্লাহ শক্তি প্রদর্শন করেছে। পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইসরায়েলি সেনাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন তারা। তিনি বলেন, এটি এখন স্পষ্ট হিজবুল্লাহর হাতে ড্রোন শনাক্ত করার মতো আধুনিক প্রযুক্তি রয়েছে। ফলে আকাশপথে এতদিন ইসরায়েল যে সুবিধা ভোগ করেছিল সেখানে বড় বাধা তৈরি হলো। ইসরায়েলের পাশাপাশি আক্রান্ত হয়েছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। দফায় দফায় হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। সিরিয়ার 2 মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে অন্তত 7টি রকেট ও একটি ড্রোন হামলার পর সোমবার পশ্চিম ইরাকের আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর সশস্ত্র ড্রোন হামলা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত 140 দফা হামলা চালান ইরাকি যোদ্ধারা। এরপর প্রায় 3 মাস বন্ধ ছিল হামলা। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আবার হামলা শুরুকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের শরিক কাতাইব হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ইরান সমর্থিত সংগঠনটি আভাস দিয়ে রেখেছে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্রও আক্রান্ত হবে। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলার মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতায় ভুগছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ফাঁস হওয়ার পেছনে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে দায়ী করার পর মন্ত্রিসভা বৈঠকে উত্তেজনা তৈরি হয়। সম্প্রচার মাধ্যম কানের প্রতিনিধি জানিয়েছেন, নেতানিয়াহু বৈঠকে বলেছেন, ক্ষুদ্র পরিসরের বৈঠকেও আমি প্রতিরক্ষা মন্ত্রী, মোসাদ ও শিনবেতের প্রধানকে রেখেছি, কিন্তু বৈঠকের সবকিছুই ফাঁস হয়ে গেছে। আমি জানি মোসাদ ও শিনবেতের প্রধানরা এটা করেননি, তাহলে বিষয়গুলো ফাঁস হলো কিভাবে? যে বৈঠকে নেতানিয়াহু এই মন্তব্য করেন সেখানে গ্যালান্ট উপস্থিত না থাকলেও কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অনেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেন। এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে অবিশ্বাস আরও স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তেল আবিবে বিক্ষোভকারীদের কালো কাপড় পরে রাস্তায় নেমে প্রতীকী কফিন বহন করেন। বন্দি উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকারের পদত্যাগ সহ নতুন নির্বাচনেরও দাবি করেন তারা। ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতার সবচেয়ে বড় খবর হল তাদের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল
আহরান হালিফা পদত্যাগ করেছেন। 7ই অক্টোবর গাজা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন। এই পদত্যাগের পর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের আরও অনেকে পদত্যাগ করতে পারেন বলে আভাস দিয়েছে ইসরায়েলি মিডিয়া। মার্কিন প্রশাসনও কম অস্থিরতার মধ্যে নেই। নির্বাচনকে সামনে রেখে কোন কুল সামলাবেন স্থির সিদ্ধান্তে আসতে পারছে না বাইডেন প্রশাসন। একদিকে মঙ্গলবার ইসরায়েলকে $2,640 কোটি সামরিক সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে সিনেট, অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটি। খবরে বলা হয়েছে আইডিএফের নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তা। বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত ইসরায়েলি বাহিনীর অন্যান্য ইউনিট ও পুলিশের বিরুদ্ধেও মার্কিন প্রশাসন একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে গার্ডিয়ান। সম্ভাব্য নিষেধাজ্ঞার এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কর্তা ব্যক্তিরা। মানবাধিকার চর্চা বিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের কান্ট্রি রিপোর্টে বলা হয়েছে 2023 সালে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল সরকার। প্রতিবেদনে তাদের মানবাধিকার লঙ্ঘনের 1 ডজনেরও বেশি ঘটনা উল্লেখ করা হয়েছে। গাজা যুদ্ধ নিয়ে এতে বলা হয়, ইসরায়েলের এই যুদ্ধ মানবাধিকার পরিস্থিতির উপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা এবং কোনো স্বজনের কথিত অপরাধের জন্য পরিবারের অন্য সদস্যদের শাস্তি প্রদানের বিষয়ে উঠে এসেছে প্রতিবেদনে। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল ইউনিভার্সিটিতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাফটাস ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কেল ইউনিভার্সিটি, সাদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু টাঙ্গিয়ে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিশিগান এবং নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতেও। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। সোমবার এই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থেকে ক্লাস বাতিল করে সব ক্লাস অনলাইনে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিক্ষোভের প্রতি অনেক শিক্ষাবিদ সমর্থন জানিয়েছেন। বিশাল বিক্ষোভ হয়েছে ব্রুকলিন শহরের রাজপথেও। এর মধ্যে এই সপ্তাহে কয়েকটি সুখবর পেয়েছেন ফিলিস্তিনিরা। ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে মোট 140টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপের 2 দেশ স্পেন ও আয়ারল্যান্ড। নরওয়েও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্চের শেষ সপ্তাহে ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা বলেছিলেন তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। সপ্তাহের পুরো সময়টা ছিল ইরান ও মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের জন্য সুখকর। অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতায় ভোগা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে বেশ কিছু বড় হামলার শিকার হয়। দৃশ্যত এসব হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানের দিকে যাচ্ছে না দেশ দুটি। আসলে এই অঞ্চলে তাদের সামর্থ্য স্পষ্টত ক্ষীণ হয়ে এসেছে। আল কাসামের মুখপাত্র যথার্থই বলেছেন, ইহুদিবাদী শত্রু সব হিসাব নিকেশ ওলট পালট করে দিয়েছে ইরান ও প্রতিরোধ সংগঠনগুলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।